পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি এহসান নওরা পর্ব সংখ্যা 41। গ্রাউন্ড ফ্লোরে ফাঁকা রুম অবশিষ্ট নেই। সুখকে রাখা হবে সেকেন্ড ফ্লোরে। রুবায়েত নিজের নিকটে নিজেদের বেডরুমে রাখতে চেয়েছিলেন মেয়েকে। তামির সাহেবের সম্মতি দেন। পরে তোহফা বলল সুখের সাথে সেকেন্ড ফ্লোরে কোনো একটা রুমে না হয় সেই থাকবে। আইজার মনে ধরল কথাখানা। ছোট যাকে বুঝিয়ে রাজি করালেন ভদ্রমহিলা। সারাদিন মেয়ের কাছেই তো থাকবে, ব্যাস রাতের কিছু ঘন্টারই তো ব্যাপার। রুবায়েতের ভয় তখন অন্য কোথাও, আর তা হলো সাইমা। অভ্রর পাশের রুম পরিষ্কার করা হয়েছে। বেডের চাদর পাল্টে পারিপার্শ্বিক সকল জিনিস মুছে ধুয়ে একদম ঝকঝকে পরিষ্কার। যদিও সপ্তাহে দুবার করে বাড়ির প্রতিটি ফাঁকা রুমগুলো পরিচ্ছন্ন করা হয়। হুইল চেয়ার সমেত সুখ ড্রেসিং টেবিলের সামনে বসে, অপলক চেয়ার ওই স্বচ্ছ গ্লাসে। হসপিটালে থাকাকালীন সময়ের তার সামনে আয়না তুলে ধরা নিষেধাজ্ঞা ছিল ডক্টরের। সেখানে থাকতে নিজের প্রতিবিম্ব দেখা হয়নি। বেলকুনির থাই গ্লাস খোলা। বিকেলের সূর্যের ক্ষীণ রশ্মি কিছুটা রুমে এসে ঠাঁই নিয়েছে আবছা। সুখ কাঁদছে না আজ। চোখে কোনো দুঃখ নেই, নেই কোনো হতাশা। নির্বাক চাহনি স্থির। একবার মাথায় হাত বুলিয়ে নেয়। যেই ঝরঝরে কালো রেশমি চুলগুলো আগে পুরো পিঠ চড়ে বেড়াতো, তা এখন হয় না কিছু। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। সুখ বুঝি তেমন পাথরের রূপ নিয়েছে। তার বহুদিনের যত্নে গড়ে তোলা শখের চুল আর নেই, অথচ তাকে একটুও হাহাকার ছুতে পারছে না। অথচ এই চুল তার অনুমতির চেয়ে কিঞ্চিত ছেটে দেওয়া হয়েছে বলেই একদিন কেঁদে কেটে বুক ভাসিয়েছিল। সুখ পাখি, এমন মনমরা হয়ে আছিস কেন রে? দেখতে কিন্তু একটুও ভালো লাগছে না। ধ্রুবা ড্রেসিং টেবিলে হেলান দিয়ে বসলো। সুখের মুখশ্রী এখন দেখা যাচ্ছে না আয়নায়। সে হাসলো শুষ্ক। তোবা পুনরায় বলে হতাশ কণ্ঠে, শুধু ঠোঁট বাকি, অল্প একটু হাসলে হবে? হাত নেড়ে প্রাণ খুলে কথা বল। জানিস বাড়ির প্রত্যেকে কত মিস করেছি তোকে। রামসা, আতিফ ভাই, আসলাম পালোয়ান, সবাই তোর ফিরে আসাতে কত খুশি। অথচ তুই কারোর সাথে কোনো কথাই বললি না, দাদুর সাথেও না। তুই আন্দাজ করতে পারছিস বুড়িটাও বহুত মিস করেছে তোকে। হুট করে মেঝেতে নেমে এসে সুখের বরাবর হলো। চুলগুলো আলতো হাতে কপাল থেকে সরিয়ে ফ্যাকাশে হাস্যহীন মুখটা চিবুক ধরে উপরে তুলে বলল, তোহফা, চল চুল কেটে ফেলা হয়েছে দেখে মন খারাপ? দুঃখ পাস না, সব আগের মতো হয়ে যাবে, বি কনফিডেন্স। নুরা এলো টমিকে নিয়ে। তোহবার কাছ থেকে নিজের দিকে সুখে ঘুরিয়ে টমিকে কোলে তুলে দিল। দেখো দেখো কিভাবে তোমার কোলে চুপটি করে বসে আছে টমিটা। এই বজ্জারটি আমার চেয়ে তোমায় বেশি ভালোবাসে, দেখতে পাচ্ছ? সুখ আকস্মাৎ চাইল চোখ নামিয়ে। সত্যিই টমি চুপটি করে বসে দৃষ্টি আকর্ষণ করতে চায়, চোখের দিকে মুখ বাড়িয়ে রেখেছে। নীরবে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে যেন। নিষ্পাপ প্রাণীদের এই অদ্ভুত বোবা ভাষা কিছুটা সুখ বোঝে, কেননা তাদের সাথে অল্প বিস্তর সুখের ভাষাও মিলে যায়। আলতো হাতে মাথায় বুলিয়ে দিতেই মুখ নুইয়ে নেয় টমি। সুখ চোখ তুলে নোরার দিকে চাইতেই বাচ্চা মেয়েটা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, ওহ নো সুখ, তোমার এই হেয়ার কাটে একদম বেবি বেবি লাগছে। আমার তো কেউ একটা বেবি ভেবে কুটুস করে কিছু দিতে ইচ্ছে করছে। অভ্র আসছিল দরজা থেকে এক পা দুপা ফেলে। নজর ডুবে আছে ফোনে। কিবোর্ডে চলতে থাকা চঞ্চল আঙুল থমকে গেল হঠাৎ। ভ্রু কুচকে মাথা তুলে সামনে তাকালো। অতঃপর দ্রুত কদমে নুরার পাশে এসে মাথায় গাঁটটি মেরে টুলে বসে ব্যঙ্গস্বরে শুধায়, আয়নায় নিজের থোবরা দেখেছিস? বাইরে বেরোলে বেবি বলে লোকে কতবার গাল টেনে দোকানে নিয়ে ললিপপ কিনে দেয়, হিসেবে আছে ফাজিল। বর্ণর কাছ থেকে কালো সানগ্লাসটা নিয়েছে আজ, মাথায় আটকানো ছিল। অভ্রর গাঁটটা সইতে না পারে গ্লাসখানা ছিটকে মেঝেতে পড়ে গেল টুপ করে। অচিরেই ক্ষিপ্র হয়ে ওঠে নোরা। অভ্রর পেটে কিল ঘুষি বসিয়ে বলতে লাগলো, হাড় কিপটে তুমি, নিজে কখনো কিনে দিয়েছ? এই ধানি লঙ্কা কত বড় নাস্যকর দেখেছ সুকাপি? আমার বাবার খেয়ে আমার বাবার টাকায় পড়ে কিনা আমাকেই কিপটে ডাকে। একে তো গাঁটটি বুচকা হাতে ধরিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে চুল উড়িয়ে চোখে সানগ্লাস ঠেসে কোমরে হাত রাখে নোরা। পরপর অপর হাতে তুড়ি বাজিয়ে দাম্ভিক গলায় গম্ভীর স্বরে বলল, অভ্র, বিহেভ ইউরসেলফ, ডোন্ট ক্রস লিমিট। ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলল সুখ। আগের হাসির চেয়ে এবারের প্রাণোচ্ছল দেখালো। তা দেখে অভ্রর পেটে কোনো গুঁতা দিয়ে নুরা খুশিতে লাফিয়ে ওঠে। ইয়া, সুখ মিষ্টি করে হেসেছে, আমার কথায় হেসেছে। বেডে শুতে চাইছে সুখ। অভ্র তো বা চিন্তায় পড়ল। সুখের পুরো শরীরে আঘাতের ক্ষতচিহ্ন আর প্লাস্টেড। কোথা থেকে ধরবে তারা যদি ব্যথা পায়? তোহফা বলল, তোরা এখানে থাক, আমি বরং ছোট মামাকে ডাকি।
অভ্র হেঁটে যায়। আমি যাচ্ছি। কি হয়েছে? চেনা পরিচিত পুরুষালী গম্ভীর ভরার স্বরের মালিক আশফিয়ান বর্ণ। তুফা অবাক হবে কি হবে না দ্বিধান্বিত। প্রথমত, বর্ণ রিহার্সেল থেকে আজ সময়ের পূর্বে ফিরেছে। এখন আবার সেদে সেদে রুমের সামনে দাঁড়িয়ে কি হয়েছে জানতে চাইছে। অথচ এমন নম্রতামূলক ব্যবহার পুরুষটি নিজের চরিত্র থেকে বিয়োগ করেছে বহুকাল। সুখকে কিভাবে বেডে তুলবো বুঝতে পারছি না ভাইয়া, একটু হেল্প করবে? বর্ণা শীতল চোখে প্রথমে সুখের দিকে চায়। তুফার ওড়না খামছে ধরে আছে। নিষ্প্রাণ চোখে দুদিকে মাথা নেড়ে বোধ হয় না বোঝাচ্ছে। নির্বিকার চিত্তে মানুষটা এগিয়ে আসে। সুখ ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছিল নিজেকে। তুফার ওড়না ছেড়ে দেয়। আমি দেখছি। বর্ণার গম্ভীর স্বর। ডোন্ট ওয়ারি সুখ, ভাইয়া হেল্প করবে। ভাইয়া আমাকে লাগবে। নো নিড। তুফা সরে যেতে সুখ এক ঝলক তাকিয়ে দৃষ্টি মেঝেতে রাখলো। ভাবমূর্তি দেখে মনে হচ্ছে আজও সে বর্ণকে ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ বর্ণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে খানিক কাছাকাছি গিয়ে আপাদমস্তক পর্যবেক্ষণ করে। ডান হাতের বাহুতে, মাথায়, হাঁটুতে এখনো প্লাস্টেড। বর্ণ আচমকা ঝুঁকে গিয়ে কোমর স্পর্শ করতে নিলে সুখ দুর্বল হাতে ঠেলে দিল। বর্ণ ভুড়ো গুটিয়ে এবার চোখে চোখ রাখে। সুখ নজর সরায় না, বরং অন্ধের মতো স্থির নৃত্যে চেয়ে রইল। বর্ণের হাত ততক্ষণে পুনরায় কোমর ছুঁয়ে নিয়েছে। আমি জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা নয় যে ছুঁয়ে দিলেই ঝলসে যাবে, অথচ তার চেয়ে কম কিছুও নয়, তা বর্ণ নিজেও জানে এবং মানে। সুখের শরীর তখন ঈষৎ কম্পিত হলেও মুখশ্রী ছিল অনুভূতি শূন্য। এক ঝটকায় কোলে তুলে নিতেই জড় বস্তুর মতো থম মেরে বর্ণকে দেখল সুখ। চোখ কুচকে নিল হুট করে। বর্ণর কি আসে যায় তাতে? নিঃসংকোচে বেডে বসিয়ে দিতে গিয়ে হঠাৎই আলতো ঠোঁট ঘেঁষে গেল সুখের মসৃণ কপালে। বর্ণ ঢোক গিলল বোধ করি, আর চোখে এক পলক শোককে দেখে গটগট পায়ে প্রস্থান করল কক্ষ। শিকদার নিবাসে আজ আত্মীয় স্বজনের ঢল। আইজার ভাই বোন এবং তাদের ছেলে মেয়ে, তদ্রুপ রোবায়েতের মা, দুই বোন ও তাদের ছেলে মেয়ে, সকলে সুখকে দেখতে এসেছে। প্রতিবেশীরাও দেখে গিয়েছিল গতকাল, আজও কেউ কেউ এসেছে। সুখের বুক অবধি চাদর টানা। হানিফা বেগম বলেছেন ওসব ব্যান্ডেজ বাঁধা শরীরের ভাঙাচোরা জায়গা যেন মানুষকে না দেখায়, এতে নজর লাগতে পারে। পরবর্তীতে সুখের যন্ত্রণা আরও দ্বিগুণ বাড়বে। বৃদ্ধার কথা রেখেছে রুবাইয়াত। যথাসম্ভব আঘাতপ্রাপ্ত স্থানে চাদরে ঢেকে দিয়েছে। অনেকেই একটা কমন প্রশ্ন, সুখের এমন অবস্থা হলো কি করে? বলা বাহুল্য, সুখ নিখোঁজ হওয়ার ঘটনা এক কান দোকান হয়নি। তা আজও পুলিশ স্টেশন এবং শিকদার পরিবারের মাঝেই আবদ্ধ, এবং তাদের মাঝে যাদের হাতের পিছনে ছিল তার মধ্যে একজন মিশমি। মায়েরকে শিকদার নিবাসে থাকতে বলে বর্ণ বাইক নিয়ে কোথাও একটা বেরিয়েছে। জানা নেই কোন কাজে, আবার কোথায় বোম ব্লাস্ট করতে গেছে। তুফার সাথে কথা বলতে ইতিউতি করছিল ছেলেটা, অথচ বাগে পাচ্ছে না। তাছাড়া তোফা নিজেও এড়িয়ে চলছে বিগত 2-3 মাস ধরে। অবশ্য এতে মেয়েটার কোনো হাত নেই, সেই তো মানা করেছিল। বাড়ি ভর্তি মেহমান। 9 বছরের নাবালক শিশু থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধা পর্যন্ত এসেছে। ড্রয়িং রুমে অভ্র এবং তার সমবয়সী ও ছোট বড় একাধিক কাজিন জমায়েত হয়েছে। তোহফাও বসেছিল। মাহির রিডিং রুম থেকে মুখ বাড়িয়ে দুবার উকি দিয়ে দেখতে পেয়েছে, তবে এখন দেখা যাচ্ছে না। সিঁড়ি চড়ে উপরের দিকে উঠছে, মাহির নিজেও উঠে দাঁড়ালো। তুহফা। আকস্মাৎ কণ্ঠে নিজের নাম শুনে থমকে গেল তুহফার পদযুগল। বুকটা চলকে ওঠে ধরফড়িয়ে। অল্পক্ষণ স্থির দাঁড়িয়ে রয় সে। কণ্ঠটি তার ভীষণ পরিচিত। ঠোঁটে জোরপূর্বক হাসি রেখে ধীর স্থির পিছু ঘোরে। 2nd ফ্লোর। করিডোরে আপাতত দুজন ছাড়া কাউকে চোখে পড়ছে না। মাহির ইতস্তত মুখে এগিয়ে এলো। কিছু বলতে চান মাহির ভাই? বলতে অনেক কিছুই চাইছে মাহির, তবে সব কি বলা যায়? হঠাৎ তুহফার এক হাত হ্যাঁচকা টেনে পাশের ফাঁকা রুমে ঢুকে ডোর আটকে দিল। তুহফা আটকে ওঠে। করছেনটা কি মাহির? মাহির কোমল চোখে তাকাতেই চুপ হয়ে নজর সরিয়ে নেয়। শ্বাস আটকে আসছে, হৃদয় কাঁপছে। মাহির কি তা বুঝতে পারছে? সরি এমন ব্যবহারের জন্য। আইজা আন্টি আসছিল। দুজনকে একসাথে দেখলে কি না কি ভাবে, কি ভাববে? প্রশ্নের উদয় হলেও মুখ ফুটে করা হয় না। চোখ মুখ কঠিন করে রয়। কিছু বলবেন? যেতে পারি আমি? মায়ের গলা খাকারি দিয়ে লম্বা এক দম ছেড়ে তোহফার দৃষ্টিতে দৃষ্টি স্থাপন করে। কথা ভুলে গিয়ে এভাবে চেয়ে থাকলো সেকেন্ড কয়েক। তোহফা শুষ্ক ঢোক গিলে গলায় শুকিয়ে আসছে ক্রমশ। মাহিরের ওই দৃষ্টিতে কিছু তো ছিল যা সে পড়তে অপারগ। সরি বলার ছিল তোমার। তাচ্ছিল্য হাসে তোহফা। সরি আমাকে? নিঃসন্দেহে আমার সাথে এমন কোনো অপরাধ করেননি যার জন্য সরি শব্দটা প্রযোজ্য। মলিন হেসে সজোরে ওপর নিচ মাথা ঝাঁকালো মাহির।
সেদিন তুফাকে শুধু কল করতে নিষেধ করেনি, আরও একটা কথা বলেছিল সে একজনকে ভীষণ ভালোবাসে। তার পছন্দ নয় কোনো মেয়ে ঘন ঘন মাহিরকে কল করুক। তুফা এক বাক্যে মেনে নিয়েছে সব, কোনো জবাবদিহি, কোনো প্রমাণ চায়নি। সন্তপনি নিজের অভ্যাস পাল্টে নিয়েছে, মাহিরকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে। সে ততটাও বেহায়া নয়। বিপরীত পক্ষের বারণ সত্ত্বেও যেচে তার আশেপাশে ঘুরবে। থাক না কিছু অপ্রাপ্তি, ভালোবাসলেই কি পেতেই হবে? তুফা চলে আসতে পা বাড়ানোর পর মাহির একটা কথা বলেছিল, মাহির, সিঙ্গেল ওয়ার্ডটা তোমার মুখে শুনতে দারুণ ভালো লেগেছে। ডিনার টেবিলে প্লেটে হাত রেখে অন্যমনস্ক ভাত নাড়াচাড়া করে চলেছে সামিয়া। চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। মুশফিক হায়দার নেই বাড়িতে, ফিরছেন না 2 দিন হতে চলল। বুয়া রান্নাঘরে, সামিয়ার মুখোমুখি হতাশ মুখে বসে আছে অনু, মিশমির কাজিন। ফুপ্পি আর কত কাঁদবে একটা নিষ্ঠুর মেয়ের জন্য, যে তোমাদের ছায়াটুকুও দেখতে চায় না বলে রাতের আধারে স্বেচ্ছায় হারিয়ে গেছে। ফুপ্পি আর কেঁদো না প্লিজ। যে না বুঝে হারিয়ে যায় তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায় তাকে ততক্ষণ পর্যন্ত পাওয়া দুষ্কর যতক্ষণ না সে চায়। আমরা ওর মনটা এতটাই বিষিয়ে তুলেছি যে বাচ্চাটা আমাদের ছায়াও দেখতে চায় না। এমন কোনো সন্তান হয় আদৌ? আমি বিশ্বাস করি না। ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে অনু। আমার বাচ্চাটা অতটাও খারাপ না। আমি ঠোঁট কামড়ে বুক ভাঙা কান্না আটকানোর চেষ্টা করলেন সামিয়া। রাত তখন 11টার ঘরে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অনু উঠে দাঁড়ায়। আমি দেখছি। দোর খুলে হতবুদ্ধি চেয়ে রইল অনু। হাতে ফুলের বকি নিয়ে 2টো পুলিশ দাঁড়িয়ে। মুখোশের আড়ালে ছিল মুখশ্রী। দৃশ্যমান চোখ দুটোর চাহনি যেন ধারালো তরবারি। অনুর চিনতে অসুবিধা হচ্ছে। একসময় খুলে ফেলতেই রমণী বিস্মিত দৃষ্টিতে বাকহারা হয়ে চাইল। রকস্টার, আশিয়ান বর্ণ।